মারা গেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে। তিনি সাজা খাটা অবস্থায় মারা গেলেন। গত বৃহস্পতিবার রাত 12:15টার দিকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে 90 বছরের সাজা ধার্য করেছিলেন তার জন্য, এবং ট্রাইব্যুনালের রায়ে তাকে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র ও পরিকল্পনাকারী মূল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। যদিও বলা হয়েছে যে তার অপরাধের মাত্রা ছিল মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এই সাজা দেয়া হয়। তার মৃত্যু পরবর্তী রাজনীতি এবং এসব নিয়ে নানান পক্ষের বিভিন্ন ধরনের কথা, এসব কিছু নিয়ে আজকে আমাদের একাত্তর সংযোগ। আমাদের সাথে যারা অতিথি হিসেবে আছেন একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আরও আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুদ্ধাপরাধী গোলাম আজমের আইনজীবী, এবং অমির রহমান পিয়াল, সাংবাদিক ও ব্লগার, বিষয় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার প্রতীক গোলাম আজমের দাফন বিতর্ক। এবং দর্শক, আপনারা তো জানেন যে এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন এবং আপনারা ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আর তাছাড়া টুইটার, স্কাইপে এবং ফেসবুকের মতন যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো সব সময় আপনাদের জন্য খোলা আছে। আমি জনাব শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করছি। আজকে গোলাম আজম তার দাফন এবং জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং তার পৈতৃক যে কবরস্থান রয়েছে মগবাজারে, সেখানে তার দাফন সম্পন্ন হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে জনাব শাহরিয়ার কবির? গোলাম আজম তো পরিণত বয়সে মারা গেছেন, কিন্তু আমাদের একটা ক্ষোভের বিষয় বা শহীদ পরিবারের অনেকেই যেটা আমাকে বলেছেন যে তিনি তো গণহত্যার জন্য তো যে শাস্তি দেয়া হয়েছে সে শাস্তি তো তিনি ভোগ করলেন না। প্রায় 3.5 বছর তিনি গ্রেফতার ছিলেন, কিন্তু একদিনের জন্য তিনি কিন্তু কারাগারে ছিলেন না। পুরো সময়টাই বলতে গেলে বাংলাদেশের সেরা হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে ছিলেন এবং রাজকীয়ভাবেই ছিলেন। দেশের সেরা চিকিৎসকরা তাকে চিকিৎসা সেবা দিয়েছেন, পরিবারের সদস্যরা তাকে দেখা করেছেন, খাবার দিয়েছেন। এগুলো যদি আমরা তুলনা করি যে জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমাদের সঙ্গে তারা কি ধরনের ব্যবহার করেছিল, আমার পরিষ্কার মনে আছে। 2002 সালে যখন দ্বিতীয়বার আমাকে গ্রেফতার করা হলো, যখন রিমান্ডে নিয়ে সেখানে ক্যান্টনমেন্ট থানাতে, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, ফ্লোরের উপর পড়েছিলাম কয়েক ঘন্টা। একজন কনস্টেবল আমার বাড়িতে ফোন করেছে, হচ্ছে শাহরিয়ার কবির সম্ভবত মারা গেছে, আপনারা যান। আমার স্ত্রী, আমার আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং আমার ডাক্তারকে নিয়ে গেছেন সেখানে। আমার আইনজীবীকে আমাকে দেখা করতে দেয়নি, ডাক্তারকে দেখা করতে দেয়নি, আমার স্ত্রীকে দেখা করতে দেয়নি। এমনকি সেটা কাগজেও বেরিয়েছে, আমাদের ডেইলি স্টারে এটা নিয়ে মাহফুজা নাম এডিটোরিয়ালও লিখেছিলেন যে আমার স্ত্রী ঈদের দিনও আমার সঙ্গে দেখা করতে পারেনি, ঈদের দিনও আমাদেরকে বাড়ির খাবার খেতে দেওয়া হয়নি। বলছে আমি ছিলাম, মুনতাসির মামুন ছিল, এবং ওই সময় আমাদেরকে যাদের গ্রেফতার করা ছিল মিথ্যা মামলাতে, ওই যে ময়মনসিংহে সিনেমা হলে বোমা ফাটানোর মামলায়, তো আমাদেরকে তারা এভাবে ট্রিট করেছে। এবং আমি, আমাদের কথা বাদ দিন, বাংলাদেশে যে রাজনীতিবিদরা আছেন, একেবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ বলুন, বুদ্ধিজীবী বলুন, অন্যান্য পেশাজীবী বলুন, মুক্তিযোদ্ধারা বলুন, পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে এদের অনেকেই অনেক বছর জেল খেটেছেন, কিন্তু কখনো আমরা দেখিনি কোনো বন্দীকে এই ধরনের দেয়া হয়, সুযোগ সুবিধা দেয়া হয় যেটা গোলাম আজমকে দেয়া হয়েছে। তো ফলে এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে আমাদের দেশে গণহত্যাকারীরা কি কখনো তারা সাজা পাবে না, এবং এইভাবেই তারা, বয়স হয়েছে তারা মারা যাবে, তার মানে 71-এর গণহত্যাকারীরা সাজা না পেয়ে মারা যাচ্ছে। তো আপনি 30 লক্ষ শহীদ পরিবারকে কি জবাব দেবেন? অনেকেই কেঁদেছেন মৃত্যু সংবাদে শুনে, যে শ্যামলে নাসরিন চৌধুরীও সেদিন আমাকে কাঁদলেন, বললেন। তো একটাই তাদের সান্ত্বনা, শেষ সান্ত্বনা হচ্ছে, যা হয় মানুষের, মুসলমানদের বিশেষ করে, যে আল্লাহ আছেন, তিনি 30 লক্ষ শহীদের ফরিয়াদ শুনবেন, তিনি তার বিচার করবেন। এটাই তাদের শেষ সান্ত্বনা এখন আমি দেখতে পাচ্ছি। একজন বলেছেন যে এতিমের যে কান্না সেটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, এতিমের ফরিয়াদ আল্লাহ শুনবেন। সেটাই এখন তারা সেই সান্ত্বনা নিয়ে বেঁচে আছেন। কিন্তু সরকারের গোলাম আজমের মৃত্যু এবং এই যে সাজা ভোগের যে ব্যাপারটা, এর মধ্যে দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কতগুলো গুরুতর ত্রুটি, আইনের কতগুলো গুরুতর ত্রুটি আমাদের সামনে এসছে,
এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো আমি মনে করি দ্রুত এগুলো দূর করা দরকার। আমি আসবো আপনার কাছে আরো একবার। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমরা দেখেছি যে আপনাকেও বলতে শুনেছি যে গোলাম আজম তিনি তার শেষ ইচ্ছায় বলেছেন যে বর্তমান জামাতে ইসলামের যে আমির মতিউর রহমান নিজামী অথবা দেলোয়ার হোসেন সাঈদী তাদের ইমামতিতে তিনি জানাজা পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার পারিবারিক কবরস্থানে যেন তাকে দাফন করা হয়, সমাহিত করা হয়, সেই বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে আপনার মুখ থেকেও আমরা শুনেছি। এখন আজকে তো তার দাফন সম্পন্ন হলো, আপনারা কেমন ভাবে দেখছেন? আপনারা কি যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়েছে সবকিছু? আমার প্রথম কথা হচ্ছে যে দেখুন, আপনাদের এই ৭১ টেলিভিশনে একটা সমস্যা আমার জন্য হয় যে শিরোনামটা আপনারা এমনভাবে সেট করেন যে প্রথমেই এমন একটা বিষয়কে লক্ষ্য করে আমাকে কথা বলতে হয় যে আমি অপরাধী, সুতরাং এরপরে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো আপনারা বলেছেন গণহত্যার প্রতীক, ৭১-এর স্বাধীনতা বিরোধীর প্রতীক হিসাবে গোলাম আজম সাহেবকে আপনারা বলেছেন। এই জায়গাটাতে আমার ঘোর আপত্তি, কারণ উনি যদি প্রতীক হয়ে থাকেন তাহলে ইয়াহিয়া খান, রাও, ফরমান আলীরা কি করেছিল? আচ্ছা, এটি কোর্টের রায়ে উল্লেখ করা আছে অ্যাডভোকেট তাজুল ইসলাম। রায়ের মধ্যে নেই, রায়ের কপিটা আমার হাতে রয়েছে, মিথিলা ফারজানা, সেখানে কোথাও তাকে গণহত্যার প্রতীক বলা হয়নি এবং গণহত্যার দায়েও কিন্তু তার কোনো শাস্তি হয়েছিল না। যদিও সেই জাজমেন্টটি উচ্চ আদালতে বিচারাধীন ছিল এবং সেখানে এই ট্রাইব্যুনাল কি কি জায়গায় ভুল রায় দিয়েছেন, কি কি জায়গায় ভুল করেছেন, বিচারিক কার্যক্রমে কি কি অসঙ্গতি ছিল সেগুলো নিয়ে আমরা আসবো। অ্যাডভোকেট তাজুল ইসলাম, একটি বিষয় আমি খুব স্পষ্ট করতে চাই, সেটি হলো যে অ্যাপিলেট ডিভিশনে যে রায় বা যে মামলাটি বিচারাধীন রয়েছে তার আগে একটি মামলার রায় হয়েছে এবং তাতে করে তিনি যুদ্ধাপরাধী হিসেবে ৯০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যতবার উল্লেখ করা হয়েছে, যত বিষয়ে তাকে এই বিষয় নিয়ে গবেষণা করা হয়েছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ৭১ টেলিভিশনের যে সম্পাদকীয় নীতিমালা, তাতে করে আসলে গোলাম আজমকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনারা কাউকে যুদ্ধাপরাধী চিহ্নিত করে আপনাদের নীতিমালায় থাকতে পারে, কিন্তু আদালত কিন্তু তাকে যুদ্ধাপরাধী বলেনি। যুদ্ধাপরাধের কোনো চার্জ নেই। মিথিলা ফারজানা, আমাদেরকে আইনজীবী হিসেবে আমাকে আইনের ভাষায় কথা বলতে হবে, কারণ তার বিরুদ্ধে উস্কানি সহ তার বিরুদ্ধে যে ৬টি চার্জ ছিল কোথাও কিন্তু যুদ্ধ অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে নেই। তার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ এসছে, পরিকল্পনার অভিযোগ এসছে, উস্কানির অভিযোগ এসছে, ষড়যন্ত্রের অভিযোগ এসছে এবং একটি হত্যাকাণ্ডের অভিযোগ এসছে, এখানে গণহত্যা কোথাও নেই। সুতরাং এই যে বিভ্রান্তি আপনারা তৈরি করছেন সম্পাদকীয় নীতিমালার কথা বলে, সেটি কিন্তু সঠিক নয় বলে আমি মনে করি। তারপরে কথা হচ্ছে যে আপনি একটি বিষয়ে অবতারণা করেছেন যে এই যে সাজা হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে গিয়ে চূড়ান্ত হয়নি এবং যেখানে আমাদের যথেষ্ট আর্গুমেন্ট করার ছিল এবং আমরা সবসময় বলে এসেছি সেটি এখনো বিচারাধীন রয়েছে। না, সেটি বিচারাধীন থাকলে এখন তো যেহেতু ওনার মৃত্যু হয়েছে সেটি আর চলবে না, কিন্তু সেটি ফাইনালিটি অর্জন করতে পারেনি। যেই রায় প্রতিষ্ঠিত হয়েছে সেই রায় আমাকে বলতে দিন। মিথিলা ফারজানা, আপনারা আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে নিয়ে এসেছেন, একটু আমার কথা বলে দিন। আপনাদের আপনি যদি আইনজীবী হিসেবে, না অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি যদি আইনজীবী হিসেবে এটিকে আদালত হিসেবে ব্যবহার করে কথাগুলো বলেন তাহলে আসলে আমাদের জন্য একটি ভিন্ন সময় এবং ভিন্ন পটভূমি এবং প্রেক্ষাপটের বিবেচনা করতে হবে। এখানে আরো কয়েকজন আইনজীবীকে তাহলে আমাদের আমন্ত্রণ জানাতে হবে এবং সেখানে একজন বিচারপতি কেউ না রাখতে হবে। আপনারা কিন্তু আমাকে আইনজীবী হিসেবে ডেকেছেন, আইনজীবী হিসেবে ডেকেছেন এবং আপনারা তাকে অপরাধী বলছেন, কিন্তু আমার ক্লায়েন্টের যে অপরাধী নন সেটি তো আমাকে অ্যাটলিস্ট এই কথাটা বলতে হবে। আপনারা তাকে অপরাধী ট্রিট করে যদি আলোচনা শুরু করেন তাহলে তো আলোচনা বেশি দূর আগাবে না। তা আমি তো আর আমার ক্লায়েন্টকে অপরাধী ট্রিট করে আপনাদের সাথে কথা বলবো না, আমার ডিফেন্সটা আমাকে নিতেই হবে। তা আপনি যেটা বলেছিলেন যে তার ওসিয়ত যেটা ছিল সেটির ব্যাপারে কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি কি শুধুমাত্র গোলাম আজমের আইনজীবী? কারণ এর আগেও আপনি বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, আমাদের ৭১ টেলিভিশনের অনুষ্ঠানে এসেছেন এবং জামাত ইসলাম এবং জামাত ইসলামের নৈতিক অবস্থান সম্পর্কেও আপনি আপনার পক্ষ বা পক্ষপাতিত্ব প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে শুধুমাত্র আইনজীবীর ভূমিকা তাতে প্রতিষ্ঠিত হয় না। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি আপনাকে সবিনয় অনুরোধ করব যে যদি আপনি আসলে আজকের যেটি বিষয় সেই তার মধ্যে থাকেন তাহলে আমাদের আলোচনাটি করতে সুবিধা হবে, কারণ তা না হলে আরো বেশি করে আমাদেরকে অনেক আলোচনাটির ছড়িয়ে পড়তে বা বিস্তৃত করতে হবে। আপনারা কিন্তু আমাকে দেখেছেন আইনজীবী হিসেবেই, তারপরে যদি আপনারা একজন স্বাধীন মানুষ হিসেবে আমার বক্তব্য চান সেটি অবশ্যই থাকবে। তো যেহেতু আপনারা আমাকে আজকের ইন্ট্রোতে দেখিয়েছেন যে আমি গোলাম আজম সাহেবের আইনজীবী এবং সেখানে আপনারা যুদ্ধাপরাধী শব্দটা লাগিয়েছেন, যদিও যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল থেকে বলা হয়নি। তো এখন আপনি ওসিয়তটার কথা বলেছিলেন, আমি সেখানে আসছি। তো তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন শেষ সময়টাতে যে মতিউর রহমান নিজামী সাহেব অথবা সাঈদী সাহেব যেন তার জানাজার নামাজটি পড়ান। তো সেটি কিন্তু সম্ভব হয়নি, কারণ গোলাম আজম সাহেবের ছেলে যিনি তার পাশে ছিলেন তিনি বলেছেন যে আসলে তারা যেহেতু কারাবন্দী আছেন এটা বাস্তবসম্মত নয়, আর গোলাম আজম সাহেব তখন অনেকটা সাবকনশিয়াস অবস্থায় ছিলেন। তো সে কারণেই আমরা এটাকে বাস্তবসম্মত তার পরিবারের পক্ষ থেকে মনে করা হয়নি এবং যে কারণে তার ছেলে নিজেই জানাজার নামাজ পড়িয়েছেন। তো এর মাধ্যমে এখানে কোনো সমস্যা তো হয়নি এবং আপনারা দেখেছেন যে লাখো মানুষ কিন্তু তার জানাজায় শরীক হয়েছেন এবং তারা চোখের জলে বিদায় দিয়েছেন। একটা প্রতিপক্ষ নিশ্চয়ই গোলাম আজম সাহেবের বিরোধীরা এতে খুশি হবেন যে তার মৃত্যু হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে তার বিতর্ক সত্ত্বেও তার জন্য
লাখো মানুষের এবং সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় একটি দেশে টার্কির কথা বলবো যে সেখানে একটি দেশে ৮০টি শহরে তার জন্য জানাজা হয়েছে আজকে এবং সারা দুনিয়া জানাজা হয়েছে। বাংলাদেশে হয়তো তিনি একমাত্র রাজনীতিবিদ যার জন্য গোটা দুনিয়ায় একই সাথে এতগুলো জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদের কপালে জোটেনি। তো সুতরাং এই দিক থেকে আমি বলবো যে গোলাম আজম সাহেব সৌভাগ্যবান, দুনিয়া তাকে মনে অর্থাৎ রেখেছে। আপনারা মোটামুটি সন্তুষ্ট যেভাবে তার শেষকৃত্যটি সম্পন্ন হয়েছে। জি, বলা আমি যেতে একটু পারে। অমির রহমান পিয়াল আপনার কাছে যেতে চাই, আপনার এই দুজনের বক্তব্য নিয়ে কোনো কথা আছে কিনা, এবং মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার যথেষ্ট গবেষণা আছে, সুতরাং এর পাশাপাশি অ্যাডভোকেট তাজুল ইসলামের অন্য কোনো বক্তব্য নিয়ে আপনার কথা শুনতে চাই আমরা। হ্যাঁ, আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব একটু আগে যেটা বললেন যে আদালত তাকে যুদ্ধাপরাধী দিয়ে বলেনি রায়। তো এই যেই আদালতটা স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা কিসের আদালত? সেটা তো ফৌজদারি আদালত না, সেটা তো যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আদালত। সেখানে রায় হবে তো চুরির দেয় না, ডাকাতির দেয় না, যুদ্ধাপরাধের দায়। গোলাম আজমকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধের দায়, এবং তার যে সাজা নির্ধারিত হয়েছে সেটা যুদ্ধাপরাধের দায়। এবং যখন তাকে সাজা দেওয়া হয়েছে তখনই সেটা বলে দেওয়া হচ্ছে যে সে যুদ্ধাপরাধী। আর এটা হচ্ছে আমার খুব কনসাইজ ফর্মে বলা। শাহরিয়ার ভাইয়ের একটা কথায় আমার একটু আছে যে গোলাম আজম আরামে মরেছে, বা এটা আমি এই জন্য বলি না যে আমি তরুণ যখন শাহরিয়ার ভাইরা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু করেন, সেখানে আমি ছিলাম শুরু থেকেই এবং এখনো আছি। তো এখানে আমার যেটা বলার যে গোলাম আজম বা তার পক্ষে তার দল তাকে দীর্ঘদিন ধরে মানুষের কাছে বলে আসছে সে যুদ্ধাপরাধী না। এই যে যেমন একটু আগে তার আইনজীবীও বললেন, যদিও সেটা রায়ে প্রতিষ্ঠিত, আদালতের রায়ে আমরা জানি যে সে যুদ্ধাপরাধী, কিন্তু উনি বলছেন না। তো এখন এই যে রায়টা, তার গায়ে যুদ্ধাপরাধীর স্বীকৃতি যেটা লাগলো, এটা তো আমি মনে করি এটাই শাস্তি। গোলাম আজম জেনে মরল যে সে যুদ্ধাপরাধী ছিল, এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আর এটুকুই বলবো। পিয়াল, আমি যেটা বলছি আপনি প্রতিবাদ করলেন, একটু আপনার কাছে সময় চেয়ে নেব, আমরা আসবো আবারও, আপনাদের সবার বক্তব্যে আসছি। একটা বিরতির সময় হয়েছে, একাত্তর সংযোগ এবং বিরতি। পঞ্চাশ হাজার মুখে হাসি ফোটাতে রবি দিচ্ছে ৮,৯০০ টাকার বান্ডেলে স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন। এছাড়াও ৮,৯০০ টাকার বান্ডেলে পাচ্ছেন 15 জিবি ইন্টারনেট, 3300 মিনিট সকল রবি নাম্বারে, 675 মিনিট অন্য নাম্বারে। সাথে বুঝে নিন স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন। দেরি করলেই মিস। রবি। পুকুরের পানি নিয়ে টানাটানি কেন? শ্যালো মেশিনে পানি ওঠে না? সস্তা পাইপের দুরবস্থা ভাইরে, ভালো পাইপ নাগালের বাইরে। সুলভ পাইপ, নিরবিচ্ছিন্ন পানির জন্য দেশের সেরা সুলভ পাইপ, উন্নত মানের ম্যাটেরিয়াল আর সঠিক মিশ্রণে তৈরি সুলভ পাইপ সাধারণ পাইপের তুলনায় চাপ নিতে পারে বেশি, টেকেও দীর্ঘদিন, আর দাম হাতের নাগালে। সুলভ পাইপ, আমাদের সুলভ, আমাদের শক্তি। অসময়ে চুল পেকে লজ্জায় মাথা হেট? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোড হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোড হার্বাল হেয়ার ডাই। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে, মনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনি বলে ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা, মিঠুন অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইব। আমার ক্লাসের রুমটা দাঁতছে, ও টিকি থি বলে, আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিব না, কথা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। ছাপা, তুমি না আসলে হইব না। রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন।
এক মিনিট। আমি কে? আমি কোথায়? আমি তোমার লস লাভ। আগে বলবো না। দুশ্মনী করো না প্রতীক, মারো শয়তানটাকে। আরে ভাইরাল হচ্ছে রে। যেখানে সেখানে যখন ইচ্ছে তখন বেচা কেনার দুরন্ত এক মাধ্যম। এটা কি পাশের জনকেই করতে হবে? জি। লাইফ এখন ভাইবারে। বাংলাদেশে এই প্রথম বাংলা লিংক দিচ্ছে মাত্র 8 টাকায় সারাদিন ভাইবার। এনজয় করতে ডায়াল *222*1*34#। নতুন কিছু করো, বাংলা লিংক। ছোট ছোট খুশির মুহূর্তগুলো জমে উঠুক ভিন্ন স্বাদে। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন স্বাদ। 50,000 মুখে হাসি ফোটাতে রবি দিচ্ছে 8,900 টাকার বান্ডেলে স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন। এছাড়াও 8,900 টাকার বান্ডেলে পাচ্ছেন 15 জিবি ইন্টারনেট, 3300 মিনিট সকল রবি নাম্বারে, 675 মিনিট অন্য নাম্বারে। সাথে বুঝে নিন স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন। দেরি করলেই মিস। রবি। ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস। এত মজা যে 50,000 মুখে হাসি ফোটাতে রবি দিচ্ছে 8,900 টাকার বান্ডেলে স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন। এছাড়াও 8,900 টাকার বান্ডেলে পাচ্ছেন 15 জিবি ইন্টারনেট। সংযোগ এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা এবং জনাব শাহরিয়ার কবির। আপনি কিছু বলতে চাইছিলেন? না, আমি একটু পিয়ালের বক্তব্যটা, আমার মনে হয় পিয়াল একটু ভুল বুঝেছে আমাকে। পিয়াল, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে শহীদ পরিবারদের অনুভূতির কথা। যে আমি গোলাম আজমের মারা যাওয়ার পর থেকে প্রচুর টেলিফোন আমি পেয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে। আর অনেকেই কাঁদছিলেন এই জন্যেই যে তিনি তো শাস্তি ভোগ করলেন না, আমরা তো তার শাস্তি দেখলাম না। তার বিচার শাস্তি হওয়ার কথা ছিল 72-এ, যাই হোক দেশে ছিলেন না, তখন তার বিচার করা যায়নি। কিন্তু এখন যখন বিচার হলো 90 বছর, এটাও কেউ চায়নি, প্রত্যেকেই তারা মৃত্যুদণ্ড চেয়েছিলেন। এবং আমাদের ট্রাইব্যুনালের রায়ও বলা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এগুলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে, বার্ধক্যের কথা বিবেচনা করে তারা তাকে 90 বছর, ওই কয়েকটা মামলাতে 90 বছরের শাস্তি দিয়েছেন। তো এই 90 বছর নিয়ে আমাকে শহীদ পরিবারের এক ছেলে SMS করেছে, বলে আমি চাই 90 বছর তাকে মর্গে রাখা হোক, তাকে শাস্তিটা ভোগ করতে দেয়া হোক। এরকম এগুলো হচ্ছে শহীদ পরিবারের অনুভূতি। এটা আপনাদের বুঝতে হবে, এরা 43 বছর ধরে 30 লক্ষ শহীদ পরিবারের সদস্যরা এই বিচারের অপেক্ষায় রয়েছে 43 বছর ধরে। সেই স্বামীহারা স্ত্রী বলুন, সন্তানহারা পিতামাতা বলুন, পিতামাতাহারা সন্তানদের যে হৃদয়ের রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয়নি। এই যে বরং এটা আরো বাড়িয়ে দিয়েছে যে এখন তো আমরা দেখতে পাচ্ছি বয়সের কারণে এরা সবাই এক একজন মারা যাবে, এবং তাহলে বাংলাদেশে 71-এর গণহত্যাকারীরা কখনো শাস্তি ভোগ করবে না। এবং সেই জন্যই যেটা হচ্ছে, ওই যে আপনারা গণজাগরণ মঞ্চ থেকে যেটা বলেছেন, আমরা বলেছি বারবার যে গণহত্যার সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, এবং যদি মৃত্যুদণ্ডের ওপরে কিছু থাকে এটা তাই হওয়া উচিত। এটা খালি আমার কথা নয়, পৃথিবীর বহু দেশের গণহত্যা বিশেষজ্ঞ এটা নিয়ে লিখেছেন, বহু সম্মেলনে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। যেটা তাজুল সাহেব যেটা বললেন, তুরস্কের একটা যে বহু সারা পৃথিবীতে অনেক জানাজা হয়েছে, তা আমি একটু জানতে আমি আরো আগ্রহী। তুরস্কে 80টা জানাজা হয়েছে। তুরস্কে এখন ক্ষমতায় কারা আছে? জামাত ইসলামের জ্ঞাতি ভাই একে পার্টি ক্ষমতায় আছে। এটা নিয়ে আমি আমার যে আলটিমেট জিহাদ সে ছবিতে দেখিয়েছি তারা আর জামাত ইসলামী কিভাবে একসঙ্গে কাজ করে। তো আমি জানলে আরো খুশি হতাম। পাকিস্তানে কতগুলো জানাজা হয়েছে কিংবা সৌদি আরবে কতগুলো জানাজা হয়েছে, এগুলো জানলে আমি খুশি হতাম, এবং এগুলো আশা করে জানাও যাবে। এবং আশা করছি
80টার চেয়ে অনেক বেশি জানাজা পাকিস্তানে হয়েছে গোলাম আজমের জন্য। তো কয়টা জানাজা হলো এটা দিয়ে তার জনপ্রিয়তা বোঝা যাবে না, এবং ওই আজকে জানাজাতে কতগুলো লোক হয়েছে এটা দিয়ে মনে করবার কোনো কারণে গোলাম আজম একজন জনপ্রিয় নেতা। জামাত ইসলামী সাংগঠনিক শক্তি আছে, তাদের অর্থ আছে, রসদ আছে, 24 ঘন্টার নোটিশে তারা ঢাকা শহরে 1 লাখ লোক জড়ো করতে পারে। গত বছর আমরা হেফাজত জামাতের মহাতাণ্ডবের সময় আমরা এটা দেখেছি। কিন্তু এটা যদি জনসমাবেশ যদি বলতে হয় তাহলে পিয়ালরা গত বছর যেটা গণজাগরণ করলেন, যে শাহবাগের মহাজাগরণের 17 দিনে তো এর 10 গুণ লোক ছিল। আমরা গণ আদালত করেছিলাম জাহানারা ইমামে 93 সালে, এর ডবলের চেয়ে বেশি লোক ছিল সেখানে। তো এগুলো দিয়ে বিষয়টা এটা নয়, আমাদের গণজাগরণ হওয়ার আগে, গণ আদালত হওয়ার আগে, এই ট্রাইব্যুনাল হওয়ার আগে আমি আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে 1981 সালে গোলাম আজম তো এখানে এসেছেন 78 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অসুস্থ মাকে দেখার জন্য 3 মাসে ভিসা নিয়ে, পরে তো জিয়া রহমানের বদান্যতায় থেকে গেলেন। তখন তিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন। প্রথম তিনি আত্মপ্রকাশ করলেন 81 সালের জানুয়ারিতে। তাদের দলের এক কর্মীর জানাজা পড়তে গিয়েছিলেন বায়তুল মোকাররমে 1 জানুয়ারি। এটা কালকে আমার একটা লেখা বেরোবে জনকণ্ঠে, আপনার ছবি দেখবেন। সমস্ত কাগজে 5 কলামের 4 কলামে সেই ছবি বেরিয়েছিল। সেটা হচ্ছে মুসল্লিরা যখন চিনতে পেরেছেন যে এই লোকটি গোলাম আজম, তাকে বায়তুল মোকাররম মসজিদ থেকে জুতো পেটা করে বের করে দিয়েছিলেন। সেই জুতো পেটার ছবি কিন্তু সমস্ত কাগজে ছাপা হয়েছে। আমি এটাই বলছি যে তার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ঘৃণা কোন পর্যায়ে, এটা আমাদের বলার উপর নির্ভর করে না। আমরা যখন মাঠে নামিনি তার আগে থেকে মানুষের মধ্যে কিন্তু গোলাম আজম ওই গণহত্যার প্রতীক হিসেবে রয়েছেন। এটা আদালতে প্রমাণ করবারও বিষয় নয়, মানুষের মনে যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে কতগুলো ঐতিহাসিক সত্য সেইটা মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশে হয়েছিল, গণহত্যা হয়েছিল, পাকিস্তান হানাদার বাহিনীকে জামাতে ইসলামীর প্রধান মদতদাতা হিসেবে সহযোগিতা করেছিলেন। গোলাম আজম জামাতে ইসলামীর প্রধান ছিলেন। টিক্কা খানের সঙ্গে তার বৈঠকের ছবি আজকেও খবরের কাগজে ছাপা হয়েছে, কি কি তিনি বলেছেন 71 সালে দৈনিক সংগ্রামেই ছাপা হয়েছে। ট্রাইব্যুনালে নতুন করে প্রমাণ করবার এগুলো দরকার নেই কোনো আদালতে। তারপরে আদালতে 61টা অপরাধ তো প্রমাণিত হয়েছে সন্দেহ। আমরা আবারও আসবো জনাব শাহরিয়ার কবির আপনার কাছে। অমির রহমান পিয়াল কিছু বলবেন কিনা আপনার প্রশ্নের, আপনার বক্তব্যের উত্তরে তিনি কথা বলছিলেন। আইনজীবী সাহেব এটাও বলেছেন যে লাখো মানুষের ভালোবাসা নিয়ে মরেছেন, কিন্তু এই 16.5 কোটি দেশে লাখো মানুষকে বাদ দিলে আরো 16 কোটি মানুষ থাকে, তাদের ঘৃণা নিয়ে মরেছেন গোলাম আজম। না, কিন্তু আমির রহমান পিয়াল যেটি জনাব শাহরিয়ার কবিরও উল্লেখ করছিলেন যে বায়তুল মোকাররমে 1981 সালে 1 জানুয়ারির যে ঘটনা, সেই বায়তুল মোকাররমেই কিন্তু তাকে জানাজা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতি কিভাবে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে সেটি আমরা জানি না এখনো। কারণ গতকালকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তিনি আমাদেরকে বলেছেন যে তার কাছে কোনো অনুমতির আবেদন করা হয়নি, কিন্তু তারপরও সেই মসজিদে তার জানাজা পড়ানো হয়েছে। আমির রহমান পিয়াল জি, আমরা সেখানে ছিলাম, প্রতিবাদী ছিলাম, মরেই ছিলাম আমরা, জনাভিষেক, এবং সেখানে জুতা মারা হয়েছে তার কফিনে। কিন্তু তাতে করে তো আসলে সেই জানাজা আটকায়নি। না, জানাজা আটকায়নি, আমরা আমাদের ঘৃণাটা প্রকাশ করি। না, আমার মনে হয় যেটা সরকার জানাজা আটকাবার কোনো চেষ্টা করেননি। সরকার তাকে যা যেভাবে তারা চেয়েছে, তার পরিবার যে পোস্টমর্টম হবে না, লাশ ফেরত দিতে হবে, এগুলো হয় না। যে একজন সাজাপ্রাপ্ত অপরাধীর ক্ষেত্রে, গণহত্যাকারী বা মানবতার বিরুদ্ধে অপরাধীর ক্ষেত্রে এগুলো হয় না। আচ্ছা, এখানে আমি তাজু সাহেবের একটা বক্তব্য একটু পরিষ্কার করে দিচ্ছি, যেটা বারবার তিনি লিগাল পয়েন্টে আসছেন, যে যুদ্ধ অপরাধ। আসলে আমাদের যে আইনে যে অপরাধগুলো আছে, যতগুলো বলি মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, সাধারণভাবে আমরা এগুলোকে সব যুদ্ধ অপরাধ বলি। যেমন আমরা 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীর সব সহযোগীকে রাজাকার বলে, কিন্তু রাজাকার বললে তো আবার টেকনিক্যালি হবে তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন কিনা, তার রেজিস্ট্রেশন আছে কিনা। কিন্তু আমরা শান্তি কমিটি বলেন, সে আল বদর আল শামস বলেন, বা যারাই সহযোগিতা করেছে, আমরা তাদেরকে রাজাকার বলি। এটাই হচ্ছে পপুলার ভোকাবুলারি। এগুলো যুদ্ধ অপরাধ বললে শুধুমাত্র যে যুদ্ধ অপরাধ আইনের সঙ্গে বলা হচ্ছে সেইটা না। হ্যাঁ জি, আমরা আসবো অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য শুনতে চাই, তবে দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আমি আসছি। হ্যালো হ্যালো জি জি, আমি তুষার বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে 1981 সালে বায়তুল মোকাররমের জানাজার নামাজ পড়াতে গিয়ে অথবা অংশগ্রহণ করতে গিয়ে গোলাম আজম মুসল্লিদের জুতো পেটার শিকার হয়েছিলেন। আজ 2014 সালে সেই বায়তুল মোকাররমেই আবার গোলাম আজমের নিজের জানাজা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে, যে 81 থেকে 2014 সালে এই দীর্ঘ পথ পরিক্রমায় ইতিহাসে গোলাম আজমের অবস্থানটা কোথায়? আপনার মূল্যায়ন কি আসলে?
ইতিহাসে গোলাম আজমের অবস্থানটি কোথায়? অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমার মনে হয় যে এই উত্তরটি যথেষ্ট সময়ের দাবি রাখে। আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি, তবে একটা বিষয় আপনাকে আমি একটু বলে নিতে চাই। আপনি বলছিলেন যে গণহত্যার প্রতীক শব্দটি ব্যবহার করাটা ঠিক হয়নি এবং আইনত। এখানে আমার কাছে রায়ের একটি কপি আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যেটি বলছিলেন উস্কানির অভিযোগ প্রমাণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠনে তিনি উস্কানি দেন এবং সহযোগিতা যেটি আছে সেই সহযোগিতা হচ্ছে মানবতা বিরোধী অপরাধে সহযোগিতার জন্য তার সহযোগিতা, এবং হত্যা ও নির্যাতনে 38টি হত্যা ও নির্যাতনের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেখানেও তার অভিযোগ প্রমাণিত হওয়ায় 30 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা কিন্তু নিজেরা বলে যাচ্ছেন, আমাকে কিন্তু বলার সুযোগ দিচ্ছেন না। আমি আপনাকে বলার সুযোগ দেওয়ার জন্যই ফেরত আসছি। তাহলে আমাদের এখানে আসাটা অর্থহীন। এবং আপনি যেভাবে জাজমেন্ট থেকে দেখাচ্ছেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি আপনার কাছেই ফেরত আসবো। একটা বিরতি নিয়ে ফেরত আসছি। একটি প্রশ্ন আমি একটু করে রাখতে চাই, যদি ছোট করে উত্তর দেন তাহলে আমি হয়তো আরেকজনের বক্তব্য নেওয়ার সময় পাবো এই অংশে। এটি হলো যে আপনি বারবারই বলছেন যে তিনি একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং গণহত্যার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার একটি প্রশ্ন, যে 71 সালে গণহত্যা একটি হয়েছে, আপনি আমাকে বলেছেন যে একজন সাধারণ মানুষ হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার বক্তব্য আমি জানতে চাইতে পারি। 71 সালে একটি গণহত্যা হয়েছে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গণহত্যাটি আসলে কারা করেছিল, কারা এই প্রকৃত যুদ্ধাপরাধী? দেখুন, কারা গণহত্যা করেছিল আজকে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নই। না, আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত জানতে চাই। সাধারণ নাগরিক হিসেবে তো ইতিহাসে স্পষ্ট, গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সাথে এই দেশেও কিছু লোক সহযোগিতা করেছিল। আপনি যদি গোলাম আজম সাহেবকে সেই পর্যায়ে ফেলতে চান, তাহলে আদালতের মাধ্যমে প্রশ্ন, এটি একটি প্রশ্ন, এই প্রশ্নের জবাব হচ্ছে গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনী। হ্যাঁ, তার সঙ্গে কয়েকজন বাংলাদেশের কয়েকজন মানুষ ছিল, তারা কারা? তারা কারা এটি আপনি খুঁজে বের করবেন। তারা এটা তো আপনার মতামতটি কি? আমি এখানে আমি তো ইনভেস্টিগেটর নই। আমি তো এখানে আমি বলবো যে তারা কারা। আমি মিথিলা ফারজান, আমি জবাবটি দিচ্ছি। এই 73 সালের দালাল আইন, 72 সালের দালাল আইনের পরে 37,000 লোককে গ্রেফতার করা হয়েছিল। এই লোকগুলো হচ্ছে তারা যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইনভেস্টিগেশন করে একজন ডিআইজির নেতৃত্বে কমিশন করে তাদেরকে ফাইন্ড আউট করা হয়েছিল, তাদের বিচারেরও মুখোমুখি করা হয়েছিল, পরবর্তীতে আরো সাজা হয়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়। তো ওই 37,000 লোক যারা যুদ্ধ অপরাধী হিসেবে বা মানবতা বিরোধী অপরাধীর সহযোগী হিসেবে সরকার চিহ্নিত করেছিল, তাদের মধ্যে কিন্তু গোলাম আজম সাহেব ছিলেন না। সুতরাং আপনি যদি আজকে এই 40 বছর পরে এসে, যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ হয়েছেন এবং তার দল একটি মারাত্মক গতিশীল দল হয়েছে, যদি আপনি তার মধ্যে ফেলতে চান, সেটা তো দুর্ভাগ্যজনক হবে। আমার মনে হয় আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে। অমির রহমান পিয়ালকে কিছু বলতে চান কিনা? আমি শাহরিয়ার কবির ওনার বক্তব্য শুনে নিই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে গোলাম আজমের যেটা গণহত্যায় যে অভিযোগে সে অভিযুক্ত, সেটা হচ্ছে দায়, একটা দায়। সে সময় পূর্ব পাকিস্তানে জামাত ইসলামীর আমির ছিলেন তিনি। তো সেই দায়টা কিরকম? পাকিস্তান সেনাবাহিনীকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার দায়, যেটা আগস্টে তারা একটা পলিটিক্যাল রেজলিউশনের মাধ্যমে 3 দিন একটা সম্মেলন করে তারা সেটাকে সমর্থন করেছিল, যে পূর্ব পাকিস্তানে যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেটা ঠিক করেছে, জামাত সেটাকে সমর্থন দিয়েছে। তারপর সামরিক সহযোগিতার দায়, তারা রাজাকার অর্ডিন্যান্স আদায় করে নিয়েছে সেই আগস্টেই, 3 দিন পরে 22 আগস্ট। তারপর সেটাতে তারা ওই আলবদর আল শামসে নিজেদের লোক ঢুকিয়েছে, যেটা নিয়ে বিরোধী পক্ষের লোকজন সে সময় ভুট্টো বা অন্যরাও আপত্তি করেছেন এবং অভিযোগও করেছেন যে জামাত ইসলামী এই সামরিক সহযোগিতার নামে পূর্ব পাকিস্তানে যাতা করে বেড়াচ্ছে, অ্যাট্রোসিটি। তারপরে যেটা হচ্ছে যে মানে এই আলবদর বাহিনীর হাতেই তো নিহত হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা। 14 ডিসেম্বর যাদের লাশ, মানে যাদের হত্যা করা হয়েছে, এবং 19 ডিসেম্বর যাদের লাশ আবিষ্কৃত হয়েছে রায়ের বাজারে। এই দায়গুলো কি? এই দায়গুলোর যে দলটি করেছে সেই দলের শীর্ষ নেতা ছিল গোলাম আজম, সেই হিসাবে তাকে গণহত্যার প্রতীক বা এইসব বলা হয়, বা যুদ্ধাপরাধীদের প্রতীক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসবো আপনার কাছে আবারও, জনাব শাহরিয়ার কবির কিছু বলতে চাই। আমি যেটা বলতে চাই, জাস্ট কয়েকটা বক্তব্য গোলাম আজমের 71-এ দৈনিক সংগ্রাম পত্রিকায় ছাপা হয়েছিল। এইসব বক্তব্য থেকে কি প্রমাণ হচ্ছে এটা তাজুল সাহেব যদি একটু বলেন। দৈনিক সংগ্রামে বেরুচ্ছে, এটা আমি বলছি, এটা 21শে জুন। তিনি বলছেন, লাহোরের এক সংবাদ সম্মেলনে বলছেন, কোট, জয় বাংলার নামে যারা যুদ্ধে লিপ্ত তারা সবাই দুষ্কৃতকারী এবং দুষ্কৃতকারীদের মোকাবেলা করবার উদ্দেশ্যে দেশের ও ইসলামের আদর্শ সংহতিকে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করা উচিত।
এবং এরপর তিনি পরদিন 22শে জুন তিনি সরকারের নিকট অবিলম্বে অস্ত্র এবং সামরিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারপর তিনি এক জনসভায় ভাষণ দিচ্ছেন, তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থকরা ইসলাম ও পাকিস্তান ও মুসলমানদের দুশমন, এদের খতম করাই আমাদের প্রথম কর্তব্য। তার এই ভাষণটা তার ছাপা হয়েছিল 71-এর 12 আগস্ট সংগ্রাম পত্রিকায়। 17 সেপ্টেম্বর সংগ্রামে প্রকাশিত আরেক রিপোর্টে আমরা দেখছি গোলাম আজম রাজাকারদের উদ্দেশ্যে এক সভায় ভাষণ প্রদান করে বলেন যে কলেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের অদম্য উৎসাহ নিয়ে কাজ করে যেতে হবে এবং বিরুদ্ধবাদীদের হত্যা করে খতম করতে হবে। 26 সেপ্টেম্বর একই পত্রিকায় গোলাম আজমের বক্তৃতায় আরো বিবরণ পাওয়া যায়। সেখানে তিনি বলেন, পাকিস্তান যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না এবং তাই জামাত কর্মীদের বেঁচে থাকার কোনো সার্থকতা থাকবে না, তাই জীবনপণ লড়াই করতে হবে। এরকম বহু উদ্ধৃতি সংগ্রাম পত্রিকায় দেয়া যায়। তিনি পাকিস্তান ও ইসলামকে তখন তিনি সমার্থক মনে করতেন এবং সেই সময় শওকত ওসমান আমাদের কথাশিল্পী এটা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসলাম তো পৃথিবীতে এসছে 1500 বছর আগে, পাকিস্তান হলো মাত্র 47 সালে, 24 বছর আগে। আগামী 24 বা হয়তো 47 বছর পরে পাকিস্তান বলে পৃথিবীর কোনো দেশের অস্তিত্ব থাকবে না, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে। তো পাকিস্তান আর ইসলাম সমার্থক হয় কি করে? গোলাম আজম এটাও বলেছে, সংগ্রাম পত্রিকায় এরকমও বক্তব্য ছাপা হয়েছে যে পাকিস্তান হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের হেফাজত করবার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। তো এই যে যুদ্ধ করতে হবে, আল্লাহর ঘরে হেফাজতকারীদের উপর যারা আঘাত করছে তাদেরকে খতম করতে হবে, এবং কি কারণে তিনি রাজাকার আলবদর বাহিনী গঠন করেছেন এগুলো তিনি সংগ্রাম পত্রিকাতে বলেছেন, আমাদের নিজেদের কথা নয়। তো এইভাবে যে গণহত্যার একটা যে ক্ষেত্র তৈরি করা, কর্মীদেরকে গণহত্যায় প্ররোচিত করা, পাকিস্তানি হানাদার বাহিনীকে আরো বেশি গণহত্যায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা, প্ররোচিত করা, এই অপরাধগুলো তিনি করেছেন। এটা তাদের পত্রিকা থেকে এটা এসে হচ্ছে। আদালতে কি বলছে না বলছে, আমাদের প্রসিকিউশনরা কতদূর কি করেছেন, আমি সেখানে যেতে চাই না। আমার কথা হচ্ছে ইতিহাসের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে ইতিহাসের কতগুলো সত্য আমাদেরকে মেনে নিতে হবে, এবং সেই সত্যটা হচ্ছে, যেটাকে আমরা কমন নলেজ বলতে পারি আইনের ভাষায়, সেইটা হচ্ছে 71-এ একটা গণহত্যা হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীকে জামাতে ইসলামী এই গণহত্যায় সহযোগিতা করেছিল, এবং জামাতে ইসলামীর প্রধান ছিলেন গোলাম আজম। জামাতের লোকেরা, আলবদরের কর্মীরা, রাজাকাররা যা কিছু করেছে, দলের প্রধান হিসেবে গোলাম আজমকে তার দায় নিতে হবে। আবার একটু বিরতির সময় হয়ে গেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম নিশ্চয়ই এর উত্তর দিতে চাইবেন, এবং সেই উত্তর শোনার জন্য আমরা ফিরে আসছি একাত্তর সংযোগে আরো। এবং তার পরবর্তী রাজনীতি নিয়ে যে বিষয়টি অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনি বলতে চাইবেন নিশ্চয়ই কিছু এর আগের বক্তাদের বক্তব্যের উত্তরে, কিন্তু তার সাথে আরো একটি বিষয় জানতে চাই যে তিনি মৃত্যুর আগে আসলে, মানে আমরা সবাই যেটা আশা করছিলাম যে তিনি হয়তো দেশবাসীর কাছে তার ভুল ত্রুটি যার জন্যই হোক, মানে যে কোনো সাধারণ মানুষই ক্ষমা প্রার্থনা করেন, জানিয়ে যান যে যাই হয়েছে তিনি যদি কখনো ভুল করে থাকেন তাহলে যেন ক্ষমা করেন। সেই জায়গায় আমরা একেবারে খুব সুনির্দিষ্ট, আপনি নিজেই বলছিলেন যে তিনি সাবকনশিয়াস অবস্থায় ছিলেন, সেই জায়গায় একেবারে সুনির্দিষ্ট ভাবে এমন দুজনের নাম বলে গেলেন যেটি নিয়ে আসলে একটা বিতর্কের সৃষ্টি হতে পারত। এটি কি, মানে এটিকে খুব ভালোভাবে নিলেন কিনা বাকি সবাই, আপনার কি মনে হয় কিনা? যে আপনার প্রশ্নের জবাবে আমি আসবো, তার আগে অন্য দুজন আলোচকের বক্তব্যের জবাব আমি দিতে চাই। শাহরিয়ার কবির সাহেব বললেন যে গোলাম আজম সাহেবের অসংখ্য বক্তৃতা সে সময় ছিল এবং যেগুলো দৈনিক সংগ্রাম পত্রিকাতে ছাপা হয়েছিল, তার মধ্যে বলা হয়েছে যে ইসলামকে পাকিস্তানের সমর্থক তিনি ভাবতেন, এবং একই সাথে পাকিস্তান আল্লাহর ঘর বলে পাকিস্তানকে রক্ষা করতে হবে এরকম কথা তিনি বলেছেন, এবং যে কারণে এটা পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করা বা তাদের গণহত্যাকে সমর্থন করা হয়েছে। তো দেখুন, এই বক্তব্যগুলো কিন্তু রূপক অর্থে পাকিস্তান আল্লাহর ঘর, এইটা কিন্তু রূপক অর্থে এরকম অনেক কথা আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা বলেন। কবি সুফিয়া কামাল তিনি কিন্তু একসময় বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত চর্চা আমার কাছে ইবাদতের মতো। তো পরবর্তী দিন দেখলাম যে পত্রিকাতে একটা কার্টুন এসছে যে একজন বাচ্চা তার বাবাকে বলছে যে আব্বু, তাহলে আমাদের মসজিদে রবীন্দ্রসঙ্গীত শেখানো হয় না কেন? তো এটা হচ্ছে যে একটা স্পিরিচুয়াল কথা। পাকিস্তান আল্লাহর ঘর মানে এটা নয় যেটা কাবা শরীফ হয়ে গিয়েছে। পাকিস্তানকে ইসলামের সমর্থক তারা বলেছেন, এটা হয়তো পাকিস্তান আন্দোলনের সময় যে চেতনা ছিল হয়তো সেটা থেকে বলেছেন, এবং এটা থেকে কখনোই ধরে নেওয়া যাবে না যে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি গণহত্যা করেছেন। গণহত্যাকে প্রমাণ করার জন্য আমি যেটা বলছি যে শাহরিয়ার কবির সাহেব দৈনিক সংগ্রামের যে সমস্ত উদ্ধৃতি দিয়েছেন এই পত্রিকাগুলো কিন্তু ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এই বই উদ্ধৃতিগুলো যেভাবে কোট করেছেন ওনারা বইতে,
মূল পত্রিকাতে সেই শব্দগুলো অনেকগুলোই নেই, যেগুলো তারা অতিরঞ্জন করেছেন, এবং যে কারণে কিন্তু ট্রাইব্যুনালের কাছে আমরা এই জিনিসগুলো সুস্পষ্টভাবে দেখিয়েছিলাম। এগুলো যদি অ্যাপেলেট ডিভিশনের শুনানি হতো হয়তো আমরা এগুলো ভালো করে দেখাতে পারতাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টিক্কা খানের সাথে একটি আলোচনার ছবি কি প্রমাণ করে যে তিনি উস্কানি দিয়েছেন, তিনি পরিকল্পনার সাথে সংযুক্ত ছিলেন? একটা মানুষকে একটা ফৌজদারি আইনে বা একটা যুদ্ধাপরাধের আইনই বলেন না কেন, তাকে যখন আপনি এই অপরাধের সাথে সম্পৃক্ত করবেন একটা কনক্রিট এভিডেন্স ছাড়া, শুধু একটা রাজনৈতিক বক্তব্য যেখানে তিনি রাজনৈতিকভাবে বলেছেন পাকিস্তানকে রক্ষা করতে হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটা কি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে? তো আমরা যেটা মনে করছি যে শাহরিয়ার কবির সাহেব জনাব আপনারা কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে যদি একটাও কথা বলে থাকেন, আপনারা সামগ্রিকভাবে আপনি বলেছেন যে তার মানে তারা রাজাকার। তো এইভাবে গণহত্যার প্রতীক চিহ্নিত করা যাবে না। জনগণের রায় কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল যে জনগণ তাকে ওই যে 81 সালের কথা বলেছিলেন, জনগণ যখন বুঝে গেছেন যে আপনাদের এই প্রোপাগান্ডাটি অন্তঃসার শূন্য, তখন কিন্তু তারা জানাজার সময় তাকে চোখের জলেই বিদায় দিয়েছেন। এবং এটা আপনি বলতে পারবেন না শুধু ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ, বাংলাদেশের সকল মানুষ প্রান্তরে কিন্তু তাকে সেভাবে একটু থামাবো আপনাকে, কারণ আমি দর্শক ফোন নিতে চাই। একটি দর্শক আছেন অপেক্ষায়। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রনি বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যতদূর জানি ডিএসএস থেকে গোলাম আযম সাহেব বৈধভাবে বাংলাদেশের নাগরিক ছিলেন না। এটা যদি সত্যি হয় তাহলে আমি জানি না অ্যাডভোকেট তাজুল ইসলাম কিভাবে করে মানে উনার পক্ষে নৈতিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে দাঁড়াচ্ছেন, আর ওনার দাফন বা এই দেশের মাটিতে যে হলো এটা কতটুকু যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে গোলাম আযম কিংবা সাইদি কিংবা ওরা যদি নিরপরাধ হয়, মুক্তিযুদ্ধের সাথে গণহত্যার সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে ওরা রাজনৈতিক আন্দোলন করছেন না কেন? তাজুল ইসলামরা কেন রাজনৈতিক আন্দোলন করছেন না ওনার থেকে মুক্তির জন্য? জি অনেক ধন্যবাদ আপনাকে। জি, আবার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে গোলাম আযম সাহেব বাংলাদেশের নাগরিক। তার নাগরিকত্ব একসময় শেখ মুজিব সরকার বাতিল করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তিনি নাগরিকত্ব ফিরে পেয়েছেন, এবং সে কারণে তিনি বাংলাদেশের 8-10 জন সাধারণ মানুষের মতোই একজন নাগরিক। তার পক্ষে দাঁড়ানোর আইনগত সকল অধিকার সংবিধান আমাকে দিয়েছে, আইন আমাকে দিয়েছে। আপনি যদি না জেনে থাকেন অনুগ্রহ করে দেখে নেবেন। এবং আপনি যেটা বলেছেন তার দাফন কেন এই দেশে হবে না, এই দেশে তিনি জন্মেছেন, এই দেশে রাজনীতি করেছেন, ভাষা আন্দোলন করেছেন, ডাকসুর জিএস হয়েছিলেন, এবং এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা রয়েছে। সুতরাং এই দেশের মাটিতে হবে না এই কথা বলার ধৃষ্টতা কারো না হওয়াটাই কাম্য। কারণ হচ্ছে যে একজন নাগরিক বলার এই করার অধিকার নেই যে আপনার কবর এই দেশে হবে না। এই দেশের জনগণ কাউকে এই ধরনের কথা বলার অধিকার কিন্তু দেয়নি। আপনারা কেন তাহলে নাগরিক হিসেবে তার পক্ষে দাঁড়ানোর অধিকার কিন্তু আমাদের রয়েছে, নৈতিক অধিকারও রয়েছে, আইন কিন্তু সেই সময় নেই। একটু দূর করে দিচ্ছে তাজুলের, যেটা হচ্ছে ভাষা আন্দোলনে তিনি ভাষা সৈনিকের কথা বলছেন, জামাত এটা খুব ফলাও করে বলে। আপনারা জাস্ট লক্ষ্য করুন 1970 সালের 20 জুন দৈনিক আজাদ পত্রিকার একটি উদ্ধৃতি দিচ্ছেন বাংলাদেশে ভাষা আন্দোলনের যিনি প্রামাণ্য ইতিহাস লিখেছেন বদরুদ্দীন উমর, এটা তিনি পাকিস্তান আমলে তার লেখা। তিনি বলছেন যে গোলাম আজমের একটি বক্তৃতার রিপোর্ট প্রকাশিত হয় তৎকালীন পশ্চিম পাকিস্তানে শুক্রে প্রদত্ত এক বক্তৃতায় গোলাম আজম বলেন যে 52 সালের ভাষা আন্দোলন একটি মারাত্মক রাজনৈতিক ভুল এবং তিনি নিজে সে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারপর তিনি বলেছেন উর্দু পাক ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা এবং এতে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পদ সংরক্ষিত রয়েছে। এই বিষয়টা বদরুদ্দীন উমরের যুদ্ধপূর্ব পূর্ব বাংলাদেশ বইতে রয়েছে এবং পরবর্তীকালে আমাদের অনেক বইতে এটা আমরা উদ্ধৃত দিয়েছি। কখনো কিন্তু এই কথাটি কিন্তু কখনো আগে ওঠেনি এবং এটা আমি এটা ট্রাইব্যুনালে বলেছি। আমি যখন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাই তখন এটা আমি কোট করে বলেছি এবং আমি পরিষ্কার বলেছি যে কোন প্রেক্ষিতে এটা বশির আল হেলালের ভাষা আন্দোলনের ইতিহাসে আছে, বদরুদ্দীন উমরের ভাষা আন্দোলনের ইতিহাসে আছে, যে তখন ছাত্র সংসদের সহসভাপতি যিনি ছিলেন ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু লিয়াকত আলী খান আগেই বলেছে ভাষা আন্দোলন করছে ভারতীয়রা হিন্দুরা, সেজন্য তাকে দিয়ে স্মারকপত্র না দিয়ে গোলাম আজম জিএস ছিলেন তাকে দিয়ে স্মারকপত্র দেওয়া হয়েছে, যেটা গোলাম আজম প্রকাশ্য জনসভায় ডিজোন করেছে। এই ডিজোন করার কথাটি কিন্তু আমরা স্বীকার করছি না, কারণ এটি কোনো আপনি দৈনিক আজাদ পত্রিকা দেখে নিন, খুলে দিন, খুলে দেখুন 70 সালে। জনাব কামাল লোহানী, আসলে এই বিষয়ে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না, কিন্তু এই বিষয়ে জনাব কামাল লোহানী একটি লেখা লিখেছেন যেটি জনাব শাহরিয়ার কবিরের বক্তব্যের একটি সম্প্রসারিত রূপ। এই বিষয়ে ভাষামতীন তিনি সম্প্রতি যিনি মারা গেছেন তিনিও একটি জায়গায় মন্তব্য করেছেন। আমাদের সেই বিষয়টি নিয়ে কথা বলার এখন সময় নেই। অমির আহমদ পিয়াল খুব সংক্ষেপে 1 মিনিটে কিছু বলবেন কিনা? ওই মুজিব সরকার যে তার নাগরিকত্ব বাতিল করেছিল বলেছেন এবং 37,000-এর ভিতর তার নাম ছিল না, কারণ উনি তো পাকিস্তানে ছিলেন। আর সেই নাগরিকত্বটা বাতিল হয়েছিল আসলে ওই যুদ্ধাপরাধের অপরাধী, মানে যেই
14 জনের নাগরিকত্ব বাতিল এবং সম্পত্তি ক্রোক করা হয়েছিল, তার মধ্যে গোলাম আজমের নাম 10 নম্বরে। তাকে 72 সালে রিপোর্ট করতে বলা হয়েছিল আদালতে, ব্রাহ্মণবাড়িয়া মহকুমা কোর্টে, রিপোর্ট করেনি। উনি এসেছেন পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এবং ওই 93 সালে গিয়ে উনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। মাজিদ মুজিব সরকার ছিলেন না শুধু। অনেক ধন্যবাদ আমির রহমান পিয়াল এবং অনেক ধন্যবাদ অ্যাডভোকেট তাজুল ইসলাম, ধন্যবাদ জনাব শাহরিয়ার কবির এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আমাদের হাতে একদম সময় নেই। শুভরাত্রি সবাইকে।